সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার জরুরি, ফের মন্তব্য বিরোধী দলীয় নেতার। সারা দেশে হাম আতঙ্ক, হাসপাতালে 50 শয্যা সংখ্যা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের, আতঙ্কিত না হয়ে চিকিৎসার পরামর্শ। মধ্যপ্রাচ্য সংকটে দেশে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, চরম ভোগান্তিতে পরিবহন চালক ও কৃষক, ব্যাহত হচ্ছে চাষাবাদ। এবং ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধের বাড়তি চাপ ও ঝুঁকি নিয়ে নতুন বিতর্ক। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর জনগণের দেয়া গণভোটকে সংহতি জানিয়ে সংবিধান সংস্কার করা জরুরি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে প্রথম অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সংবিধান সংস্কার কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ কেবল একটি প্রশাসনিক আদেশ, যার কোনো আইনি বৈধতা নেই। এটি অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল বলেও মন্তব্য করেন তিনি। এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এদিকে বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি পুরো জনগণের আন্দোলন। জনগণের দেয়া গণভোটকে সংহতি জানিয়ে সংবিধান সংস্কার করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এই আন্দোলন শুধু মুষ্টিমেয় কিছু যুব সমাজ সম্পৃক্ত ছিলেন না, বরঞ্চ এই আন্দোলনে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মোটে, মাঝি, মজুর, ছাত্র জনতা সবাই সম্পৃক্ত হয়েছিলেন। দুধের শিশু নিয়ে মাও রাস্তায় নেমে এসেছিলেন। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে নতুন উদ্যোগের কথাও জানিয়েছেন সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করতে যাচাই বাছাই কার্যক্রম চলছে বলেও জানান মুক্তিযোদ্ধা মন্ত্রী। মুক্তিযোদ্ধা যারা বিভিন্ন ভাবে তারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন, এই ধরনের অমুক্তিযোদ্ধা যারা তন্তর মন্তর দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা সহ সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ময়মনসিংহে আক্রান্তের হার বেশি। এসব জেলার প্রতিটি হাসপাতালে বেড়েছে হাম রোগীর চাপ। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর দাবি রোগী এবং স্বজনদের। আর হামে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন বিজন কুমার। দুশ্চিন্তা বাড়াচ্ছে সংক্রামক রোগ হাম, বেশি তাণ্ডব চালাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ময়মনসিংহে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 12 শিশুর মৃত্যু হয়েছে। একই পরিস্থিতি উত্তরের বিভিন্ন জেলায়। জ্বর ঠান্ডা হয়েছে, 3 দিন হয়েছে আসা ভর্তি হয়, আবার হাম হয়েছে। 3 জনের ডাক্তার, আমরা এখন অসুস্থ হয়ে পড়ছি। বাচ্চাদের 3 জন একভাবে থাকতে পারতেছে, আমার অনেক কষ্ট হইতেছে। এদিকে বরিশাল, ময়মনসিংহ ও মৌলভীবাজারের মানুষও আতঙ্কিত হামের প্রাদুর্ভাবে। এসব জেলার প্রতিটি হাসপাতালে শতাধিক রোগী ভর্তি রয়েছে হামে আক্রান্ত হয়ে। জ্বর, ঠান্ডা, কাশ, বাদে শরীরে ফুসুরি বেরিয়েছে, বাদে হাসপাতালে নিয়ে আসছি। প্রথমে বাবুর জ্বর হয়েছিল, জ্বর থেকে হাম বেড়েছে, মেডিকেল নিয়ে আসি। ঢাকার হাসপাতালেও হামে আক্রান্ত রোগীর ভিড়।
চলতি বছরে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 23 জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে রোগী এসেছে 5 শতাধিক। বাচ্চার হাম উঠছে, বেড সেট পাইনি, খুব টেনশনে আছে এই জায়গায়। এর আগে অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলাম, ওখানে ভালো উন্নতি হয় নাই। টেনশন তো অনেক, আমার মেয়ে শরীর অসুস্থ, টেনশন তো লাগবেই। আক্রান্তের তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় হাসপাতাল বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। পক্সের থেকে হামের রোগী বেশি এখানে, আর হামের রোগী বেশি হওয়ার কারণে হচ্ছে পক্স হাম কাছাকাছি জায়গায় রাখা হচ্ছে। গত সরকারি ওষুধের পদক্ষেপ নেয় নাই, তো এই কারণে এত বড় মহামারী দেখা দিতেছে। দেখাশোনা ঠিক হইতেছে, কিন্তু ওই আপনার রোগীর থাকা জায়গা কম, সীমিত। হাসপাতালে আরো বাড়ানো দরকার আছিল। আর চিকিৎসকরা জানান, হামের উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে হবে। হামের উপসর্গগুলো অন্যান্য ভাইরাল রোগের মতোই জ্বর, সর্দি, কাশি এগুলো হয়, র্যাশ হয়। তো তাদের জন্য উপসর্গ ভেদে চিকিৎসা করতে হয়। যদি হামের লক্ষণ মনে হয়, নিকটবর্তী যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গেলে যে কোনো চিকিৎসকের পরামর্শ মতোই হামের চিকিৎসা সম্ভব। হামে সাধারণত শরীর জুড়ে ফুসকুড়ি উঠে, নাক দিয়ে পানি পড়ে এবং চোখ লাল হয়। হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। সরকারও উদ্যোগ গ্রহণ করেছেন এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সরকারি উদ্যোগ কতটুকু কার্যকর হবে প্রশ্ন থেকে যায় এই বাক্যে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কেমন দেখছেন? বলছিলেন যে এই হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব কিন্তু ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখন আছি ময়মনসিংহের হাম যে আইসোলেশন ওয়ার্ড, সেই হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন ভবনের 8ম তলায়। তো আমরা এখানে এসে যে তথ্যটি পেয়েছি যে গতকালকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 22 জন নতুন আক্রান্ত শিশু ভর্তি হয়েছিলেন। তো গত 24 ঘন্টায় 22 জন ভর্তি হওয়া মানে একটি ভয়াবহ চিত্র হিসেবে দেখছেন ময়মনসিংহের চিকিৎসকরা। তো গতকালকে বিকেল পর্যন্ত 100 রোগী কিন্তু এখানে ভর্তি ছিলেন। তারপর বিকেল বেলায় কিন্তু 35 জনকে রিলিজ দেওয়া হয়েছে এবং একজন মুমূর্ষ শিশুকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকায় রেফার করা হয়েছে। তবে আজকে এখন এই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 64 জন শিশু কিন্তু ভর্তি আছেন। তো আমরা যে বিষয়টি এবং নার্স যারা আছেন তাদের কাছ থেকে যে আসেন, তারা কিন্তু মোটামুটি অনেকটাই দুর্বল হয়ে আসছেন এবং অনেক দুর্বলতার কারণে কিন্তু শিশুদের যে কষ্ট হচ্ছে সেটিও কিন্তু তারা অনুভব করছেন এবং তারা বলছেন যে আসলে ওইগুলো সহ্য করার মতো না। তারা চিকিৎসকরা যে বিষয়টি পরামর্শ দিয়েছেন যে এখন যে পরিস্থিতি হামের, সেই পরিস্থিতিতে কিন্তু সতর্কতা অবলম্বন ছাড়া কিন্তু কোনো ধরনের উপায়ন্তর নেই, তাই সকলকেই কিন্তু সতর্ক থাকার কথা বলেছেন। এবং আজকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর, যে নতুন ভবনের যে 8ম তলায় যেখানে কিন্তু কেবিন ছিল, সেই কেবিনের যে ফ্লোর, সেই ফ্লোরটাকে কিন্তু হাম আইসোলেশন ওয়ার্ডের রূপান্তরিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তো আপনি দেখতে পাচ্ছেন যে আজকের পরিবেশটা অনেক সুন্দর। তবে এখন যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবে নিয়ে দুশ্চিন্তায় আছেন ময়মনসিংহের চিকিৎসকরা। তো সারা এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হাম নিয়ে সর্বশেষ। পাপ্পি, আপনাকে ধন্যবাদ। দেশে বর্তমানে 1,92,919 মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আশ্বস্ত করে বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে সমস্যা হয়নি, এপ্রিলেও হবে না। এদিকে অবৈধ মজুতের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুল কলেজে অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়া রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বৈশ্বিক জ্বালানি সংকটে মহানগরীর স্কুলে অনলাইন অফলাইনে পাঠদানের ব্যাপারে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে।
সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। এ সময় মন্ত্রী বলেন, বেশিরভাগ অভিভাবক অনলাইন ক্লাসের পক্ষে, তবে সরকার এর পাশাপাশি অফলাইনেও পাঠদানের কথা ভাবছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে বলে জানান তিনি। নেক্সট ক্যাবিনেট মিটিং ডিসকাশন উইল প্রপোজ, মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। নট দ্য ইউনিভার্সিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কুল সিস্টেমের মধ্যে করছি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, তেল মজুত ও অনিয়মের অভিযোগে ৩,৫৫৯ অভিযানে মামলা হয়েছে ১,২৪৪টি। তেলের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে পরিস্থিতি উন্নতির আশা জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ৩০ মার্চ ২০২৬ আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল ৮৭,৭০০ লিটার। এর মধ্যে ডিজেল ৬৭,৪০০ লিটার, অকটেন ৬,৪৪৪ লিটার, পেট্রোল ১৩,৮৫৬ লিটার। মামলার সংখ্যা হয়েছে ১২৪৪, সর্বমোট অর্থদণ্ড হয়েছে ৮৪,৫১,০০০, কারাদণ্ড দেওয়া হয়েছে ১৯ জনকে। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয় থেকে বের হওয়ার সময় পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের দাবি দেওয়া মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে দেশ জুড়ে। পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালক ও কৃষকরা। এদিকে অবৈধ মজুদ ও বিশৃঙ্খলা ঠেকাতে রুটিন পদ্ধতিতে বিক্রয় কার্যক্রম শুরু করেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার। জয়পুরহাটে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। এতে সাধারণ গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রত্যেকটা যানবাহন চালকরা, তো আমি সরাসরি হস্তক্ষেপ কামনা করি। চাকরিজীবী, পেশাজীবী, যে জীবী হোক, আমরা তেল ছাড়া চালাতে পারবো না। পাম্পে সিরিয়াল দিলে 2 ঘন্টা 3 ঘন্টা। তেল দেয়া সহ সংকট কাটাতে কঠোর মনিটরিং জোরদার করা হবে বলে জানান জেলা প্রশাসক। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হবে না, তার তো কোনোভাবেই তাদেরকে আমরা ফুয়েল দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে জ্বালানি তেলের সংকট, অবৈধ মজুদ ও বিশৃঙ্খলা ঠেকাতে রাঙামাটিতে প্রশাসনের নেয়া রুটিন পদ্ধতিতে বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে আসছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শহরের 4টি ফিলিং স্টেশনের মধ্যে 3টিতে অকটেন বিক্রি শুরু হয়। 9টা থেকে 11টা পর্যন্ত, কিন্তু আমরা এতক্ষণ 3 ঘন্টা ধরে অপেক্ষা করার পরও তেল পাই নাই। আমরা আধা লিটার তেল আছে, বাসায় যাইতে পারবো না, তা সন্দেহ হয়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সপ্তাহে 3 দিন অকটেন এবং 3 দিন ডিজেল বিক্রি করা হচ্ছে। পাবলিককে অ্যাওয়ার হতে হবে, সহযোগিতা করতে হবে এবং বুঝতে হবে যে শুধু ভয় পেয়ে জ্বালানি মজুত করার কিছু নেই। পরীক্ষামূলকভাবে এই রুটিন পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি পাম্পগুলোতে ট্যাগ অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ওই অকটেন যে একটা নির্ধারণ দিয়েছে, শনিবার, সোমবার, বুধবার অকটেন। এদিকে জামালপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে সেচ মৌসুমে প্রয়োজনীয় তেল না পেয়ে চরম বিপাকে পড়ছেন কৃষকরা। পাম্পে যাই, লাইন ধরে থাকার লাগে, সকালে গেলে বিকাল আসার লাগে, খেতে পানি দিতে পারতেছে। তীব্র জ্বালানি সংকটের কারণে গোপালগঞ্জে ব্যাহত হচ্ছে বোরো ধানের সেচ কার্যক্রম। সময় মতো বোরো ধানে সেচের পানি দিতে না পারায় ধান উৎপাদনে ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। পানি দিতে পারতেছে না। তেলের সংকট দ্রুতই সমাধান না হলে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে বলে জানায় কৃষি বিভাগ। এই মুহূর্তে আসলে জমিতে পানি থাকাটা দরকার। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, কৃষকরা যেন আতঙ্কিত না হন। জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, কুষ্টিয়ায় তেল পাম্পের চিত্র কেমন দেখছেন?
জি সারা আপনি যেমনটা বলছিলেন, কিন্তু সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও দীর্ঘ দিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে কিন্তু ভক্তরা। আমি যদি আপনাকে একটু বলি, আমি এখন আছি কুষ্টিয়া বটতল রুহুল ফিলিং স্টেশনে। আমি এই রুহুল ফিলিং স্টেশনের মালিকের সাথে কথা বলেছি। আসলে কুষ্টিয়ায় কিন্তু 31টি তেল পাম্প আছে। কয়েকটি মাত্র তেল দিলেও বাকি তেল পাম্পগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে, যেই কারণে কিন্তু দীর্ঘ লাইন পড়েছে যারা তেল নিতে আসা ভোক্তারা। তো আমি এই বিষয়ে যারা তেল নিতে আসছে ভোক্তাদের সাথে কথা বলছি, তারা যেমনটা আমাকে বলছে যে আসলে এই তেল পাম্প বিভিন্ন জায়গায় বন্ধ থাকার কারণেই কিন্তু এই দীর্ঘ লাইন ধরে তাদেরকে তেল নিতে হচ্ছে। তবে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই তেলের যে বিষয়টা, যারা ভক্তরা তারা বলছে যে আসলে পর্যাপ্ত পরিমাণ তারা তেল না পাওয়ার কারণে কিন্তু তারা বিভিন্ন কাজকাম, কিন্তু শহরের যেসব কাজকাম আছে সেই কাজকামগুলো কিন্তু তারা করতে পারছে না। এই কারণেই কিন্তু তারা ভোর 4টার থেকে কিন্তু লাইন দিয়ে 2 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে কিন্তু 200 টাকা করে তারা কিন্তু তেল নিচ্ছে। তো আমি এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে বলেছে যে আসলে খোলা বাজারে যদি তেল বিক্রয় হয় তাহলে সেখানে কিন্তু প্রতি লিটারে দেখা গেল যে 280 থেকে কিন্তু 300 টাকা করে লিটার তেল বিক্রি হচ্ছে কিন্তু খোলা বাজারে। তো জেলা প্রশাসকের সাথে আমি আরেকটু কথা বলে জেনেছি, জেলা প্রশাসক আমাকে যেমনটা জানিয়েছে যে আসলে যে এই তেল সিন্ডিকেটের যে বিষয়টা আছে, এই সিন্ডিকেট কিন্তু ধরার জন্য কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চলছে এবং এই অভিযানে অব্যাহত রাখবে জেলা প্রশাসক, এমনটাই আমাকে জানিয়েছে। ছাড়া কুষ্টিয়া থেকে তেলের সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের উত্তাপে চাঁপাইনবাবগঞ্জে ব্যাহত হচ্ছে চাষাবাদ ও আমের উৎপাদন। তেল সংকটে যেন চাষিদের মরার উপর খাড়ার ঘা। বিশেষ করে বড় ক্ষেত ও আম চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কাজ করছে কৃষি বিভাগ। শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ভরা মৌসুমে চাষিরা আম পরিচর্যায় ব্যস্ত থাকার কথা, কিন্তু সব কাজ ফেলে লাইনে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হচ্ছে তেলের জন্য। একই অবস্থা বোরো ধান চাষিদেরও। জ্বালানি তেল সমস্যায় ব্যাহত হচ্ছে সেচ কাজ। কৃষকদের অভিযোগ, পাম্পে 2 লিটার ডিজেল দেয়া হয়। শুধু আম চাষিরাই নয়, বোরো ধান চাষিরাও তেল সংকটের কারণে ক্ষোভ প্রকাশ করেন। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় সেচ দিতে সমস্যায় পড়ছেন কৃষকরা। ধান আমি ফেটে গেছে, কিন্তু 5 কেজি দরকার, 5 2 কেজি, 1 কেজি কম পাই না। এইভাবে যদি চলতে থাকে তেলটা, তাহলে আমরা এই জমি আর করতে পারবো না। এ সময়ে আমের যে পরিচর্যা করতে হয়, এ সময়টাতে আমরা তেলটা পাচ্ছি না, যার জন্য আমাদের কৃষি ব্যাহত হচ্ছে। আমরা 4 দিন করছি, 15 দিন বসে থাকছি বিষের কারণেই, এই তেলের কারণে। সকালে গেলে দুপুর বেয়ে যায়, তারপর 8টা থেকে তেল দিবে, 2টা পর্যন্ত দিবে তেল, তার মধ্যে আর তেল দিবে না। সরকারের কাছে আবেদন যে আমাদের যাতে তেল যেদিন দিবে যাতে আমরা পর্যাপ্ত তেল পাই। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষক যাতে ভালোভাবে তেল পেতে পারে, কৃষির যে উৎপাদন সেটি যেন অব্যাহত থাকে, সেই জন্য আমরা কৃষি কাঠ অথবা জ্বালানি পাওয়ার জন্য যে কাজ সেটি প্রণয়নের কাজ চলমান আছে। আমরা শীঘ্রই কৃষকের মাঝে এটি দিতে। জেলা জুড়ে 37,504 হেক্টর বাগানে আমের চাষ এবং 47,750 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না তেল আবিব, এমন ইঙ্গিত দিয়েছে দেশটির গণমাধ্যম। এতে যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধের বাড়তি চাপ ও কৌশলগত ঝুঁকি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন বাহিনী ইরানে কোনো স্থল অভিযান চালালে তাতে ইসরায়েল অংশ নেবে না বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ওয়াশিংটন যখন যুদ্ধের পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, তখন তেল আবিবের এই অবস্থান সামনে এসেছে। যথাযোগ্য মর্যাদা এবং চিরায়ত ধারায়
এবছরের পহেলা বৈশাখ উদযাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান তিনি। বলেন, বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার নামকরণের প্রয়োজন ছিল না। এবারের পহেলা বৈশাখ উদযাপনে অপসংস্কৃতি বা জীবন বিমুখ সংস্কৃতি থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলপনা অঙ্কন ও মেলা অনুষ্ঠিত হবে। আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার বিতর্ক আমাদের জাতিকে আরও বিভক্ত করবে। আমরা এমন কিছু করব না যেটাকে আমরা মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে, এটা আপনাকে বলে রাখলাম। আমরা এখানে পশ্চাৎপদ ধ্যান ধারণা এর বিরুদ্ধে গিয়ে আমরা জাতির যেটা মর্যাদা বৃদ্ধি করে সেটা আমরা আনব। তিস্তা যমুনার বালুর চর জুড়ে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। সেচ সার সহ কীটনাশক সংকট না থাকায় বাড়তি সুবিধা পেয়েছে চাষিরা। বাজারে ভালো দাম পাবেন আশা কৃষকদের। এদিকে কৃষক নির্ভর জেলা নীলফামারীতে চাষ হচ্ছে মিষ্টি ভুট্টা। এ ভুট্টা থেকে তৈরি হচ্ছে জুস সহ নানা ধরনের খাদ্যদ্রব্য। দেশের চাহিদা পূরণের পাশাপাশি স্পেন সহ 8 দেশে রপ্তানি হচ্ছে এই মিষ্টি ভুট্টা। গোলাম মোস্তফা ও ময়নুল হকের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ও যমুনা সহ ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘট নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। কম খরচে অধিক লাভের আশায় কৃষকরা চরাঞ্চলে ভুট্টার চাষ করেছেন। এই চাষ নদী পাড়ের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার ফলন ভালো, এবার আশা করা যায় এই ভুট্টা বিক্রি লাভবান হবো। এবার মানে হাজার হাজার মন এবার ভুট্টা সেল হবে এখান থেকে। আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ভালো দাম পাওয়া যাবে বলে জানায় কৃষি বিভাগ। এবারে আমাদের সুন্দরবনে 3495 হেক্টর জমিতে ভুট্টা হয়েছে। আর এখন পর্যন্ত ভুট্টার অবস্থা ভালো, কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। এদিকে স্পেন সহ অন্তত 8টি দেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি ভুট্টা। এই ফসল কৃষকদের আয় বাড়াচ্ছে এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও আসছে। কম সময়ে উৎপাদন, বেশি লাভ এবং রপ্তানির সুযোগ সব মিলিয়ে মিষ্টি ভুট্টা এখন নীলফামারী কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। যে মিষ্টি ভুট্টা অল্প দিনে তো হয়, 120 দিন থেকে 110 দিন 15 দিন পর্যন্ত সময় লাগে। শর্ট টাইমে হয়ে গেল আরেকটা ফসল পাওয়া গেল। দেশি ভুট্টা থেকে মিষ্টি ভুট্টা অনেক ফলাফল ভালো রেজাল্ট আছে। নীলফামারীতে এটা একটা সম্ভাবনাময় ফসল। শুধু নীলফামারীতেই নয়, সারা দেশেই একটা সম্ভাবনা থাকবে। এই ভুট্টা মোট 95 দিন থেকে হারভেস্ট শুরু করা যায়। সর্বোচ্চ 120 দিনের মধ্যে শেষ হয়ে যায় বলে জানায় এই কৃষি কর্মকর্তা। কৃষকরা লাভ 10 থেকে 12 টাকা কেজি ওটা ডাইরেক্ট বেচতেছে কাঁচা পাউডারটা। আমাদের নীলফামারীতে এটা একটা সম্ভাবনা। নীলফামারীতে শুধু না, আমাদের সারা দেশে। এবার গাইবান্ধায় 352 হেক্টর জমিতে ও নীলফামারীতে 320 একর জমিতে মিষ্টি ভুট্টার আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশ অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ অর্জনের জন্য পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবে হুমায়ুন কবির বালু মিলনায়তনে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে যশোর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলে জলাবদ্ধতা মোকাবেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বগুড়া সোনাতলায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাটোরে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে বিশেষ জরুরি সভা করেছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। সিরাজগঞ্জে নির্বাচন ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহর জুড়ে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। পটুয়াখালী জেলা গণমাধ্যম কর্মীদের নিয়ে TFGB এর আয়োজনে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় দিনব্যাপী গণমাধ্যম কর্মশালার আয়োজন করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি প্রস্তাব, টিকা কেনায় গাফিলতি ছিল। দৈনিক ইত্তেফাক প্রতিবেদন করেছে জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, ইরানে আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। সমকাল শিরোনাম করেছে ডিজেল সংকটে উপকূলের লাখো জেলে কর্মহীন, তেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে কি হবে ১-১১ ষড়যন্ত্রের আসল হোতাদের, জ্বালানি তেলের দাম বাড়ছে না। যুগান্তর শিরোনাম করেছে দীর্ঘমেয়াদী রোগাক্রান্তদের হামে সংক্রমণ বেশি, অতিরিক্ত সালফার নিয়ে প্রশ্ন। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে ফুয়েল প্রাইসেস হোল্ড স্টেডি ফর এপ্রিল। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণা, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার জরুরি, ফের মন্তব্য বিরোধী দলীয় নেতার। সারা দেশে হাম আতঙ্ক, হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের, আতঙ্কিত না হয়ে চিকিৎসার পরামর্শ। মধ্যপ্রাচ্য সংকটে দেশে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, চরম ভোগান্তিতে পরিবহন চালক ও কৃষক, ব্যাহত হচ্ছে চাষাবাদ। এবং ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধের বাড়তি চাপ ও ঝুঁকি নিয়ে নতুন বিতর্ক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।